যেমন ঠাকুর রামকৃষ্ণদেব আছেন, যেমন স্বামী বিবেকানন্দ আছেন, যেমন শ্রী অরবিন্দ আছেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র আছেন, তেমন রবীন্দ্রনাথ ঠাকুর। এত অন্তরঙ্গ সম্পর্ক বাঙালির সঙ্গে তার, যে প্রতি বছর 25শে বৈশাখ আমাদেরকে উদযাপন করতেই হয়। এত গান রেখে গেছেন, এত কবিতা রেখে গেছেন, সব কিছু সাহিত্যের যে কোনো বিভাগে তার কি যে ঘোরাফেরা, একটা জীবন চলে যায় রবীন্দ্রনাথ পড়তে। আমি এখনো রবীন্দ্রনাথ পড়ি, যখন সূর্যোদয় পড়ি আমার মনে আছে আমি রবীন্দ্রনাথের গান শুনতাম, দেখতাম কোথায় কীভাবে কোন কবিতাতে কি গান কি সুর লাগিয়েছেন। গীতবিতান আমি বলি, আমাদের তিনটে মহাগ্রন্থ আছে। এক হচ্ছে গিয়ে গীতা, আর এক হচ্ছে গীতবিতান, আর একটা হচ্ছে আমাদের ঠাকুরের কথামৃত। এই তিনটের বাইরে বাঙালি কখনো বেরোবে না। আর গীতবিতান কেন বড় সেটা আমি ক্রমশ অনুভব করলাম, যে কবি হিসেবে ওনাকে দেখতে গিয়ে শুধু তার গানের দিকে চলে যাচ্ছি ক্রমশ। ওনার নোবেল পুরস্কার পাওয়া বইটা তো গান, যদি সব গানেরই সংকলন, সং অফারেন্স। আর রবীন্দ্রনাথকে নিয়ে ভাবতে গেলে এতটাই আমরা ছড়িয়ে পড়ি যে তার ছায়াতে রয়েছেন এই ভদ্রলোক, যাকে খুব চিনতাম, আমার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, মাঝে মাঝে আড্ডার গল্প হতো। জ্ঞানপ্রকাশ ঘোষ খুব ভালোবাসতেন আমাকে, আমার খুব ওনার সঙ্গে খুব তর্ক করেছি। এমন একটা শিক্ষিত জ্ঞানী পুরুষ যাকে নানান রকমভাবে তর্কে ফেলা যায়, এবং তিনি তর্ক থেকে কখনো পিছোতেন না, যদি মনে হতো সেটাই করতেন। আর উনি একটা জিনিস খুব জানতেন, বেশ ভালো জানতেন, যেটা আমরা সবাই খেয়াল রাখি না। উনি তো ওনার আত্মজীবনে লিখেছেন, যেটাকে আমরা রিভিউ করতে হচ্ছিল আনন্দবাজারে, তাকে আমি রেফার করেছিলাম, যে উনি কিন্তু ওয়েস্টার্ন মিউজিকের অনেক কিছু খুঁটিনাটি জানতেন। উনি অসাধারণ গ্রামোফোন বাজাতেন, মানে রিডে, সেটা পিয়ানো হোক, সেটা হারমোনিয়াম হোক, রিডের উপর ওনার একটা অদ্ভুত দখল ছিল। আর তিনি ছিল গলার উপরে। উনি গান শেখাতেন লোককে দিয়ে, সেটা অনেকে জানে না। লোকের জ্ঞানবাবু একটি জিনিস ছিলেন। আজকে এই দুটি মানুষকে একসঙ্গে পাওয়া যে কি সৌভাগ্য, এবং আমার খুব ভালো লাগছে। আমার অনেকদিনের বন্ধু তপনের বই আজকে উদ্বোধন হলো, এবং ওকে আমরা সম্মানিত করছি। খুব ভালো দিন একটা, আপনারা উদযাপন করুন, আমি কথা বাড়াবো না। আজকে গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ এবং রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা হল। এবার আমাদের আজকের গোটা সন্ধ্যে জুড়েই যারা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন তারা ইতিমধ্যে মঞ্চে এসেছিলেন। গার্গী দত্ত এবং শুভদীপ চক্রবর্তী। আজ বুঝি তিনি গুরুদেব রবীন্দ্রনাথের জন্মদিন। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন শান্তিনিকেতন থেকে আমন্ত্রিত সম্মাননীয় অতিথি বাসুবিদি দীর্ঘদিন ধরে অধ্যাপনার কাছে যুক্ত, এবং সেই সাথে রবীন্দ্রনাথের চর্চায় তিনি নিজেকে নিমগ্ন রেখেছেন সর্বক্ষণ। গার্গী বলুন বাসুবিদিকে নিয়ে। প্রফেসর বাসবী মুখার্জি আমাদের বাসবিদি। দীর্ঘদিন সঙ্গীত ভবনের শাস্ত্রীয় সঙ্গীত বিভাগে তিনি তালিম দিয়েছেন। নিজেও খুবই প্রশিক্ষণপ্রাপ্ত। দীর্ঘ ৪৫ বছর তিনি শিখেছেন, এবং তারপরে জার্নিটা তো আরও অন্যরকম, যে শেখাচ্ছেন। পাশাপাশি ৩টে ঘরানায় তিনি সমৃদ্ধ: গোয়ালিয়র, কিরানা, জয়পুর। বহুবার শান্তিনিকেতনে থাকার সুবাদে সামনাসামনি বসে বাসবিদির গান শোনার আমার সৌভাগ্য হয়েছে। একটা কথা আছে যে গ্রামাটিক্যালি যদি কোনো জিনিস ঠিক থাকে, তার যদি ধরনটাকে ঠিক রাখতে পারি আমরা, তাহলে যিনি সঙ্গীত খুব বোঝেন না, শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে আমি বিশেষভাবে উল্লেখ করব, তিনিও বুঝতে পারবেন যে আমার সামনে যে শিল্পী আছেন তিনি যে পথটা দেখাচ্ছেন সেটা আমি একটু হলেও ধরতে পারছি। বাসবিদি ঠিক সেরকমই। প্রফেসর বাসবী মুখার্জিকে মঞ্চে আসতে অনুরোধ করছি। শ্রীমতী বাসবী মুখোপাধ্যায়কে মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে। মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রমিক স্বপন ঘোষ মহাশয়কে, সম্পাদক সুখবর।
আপনাদের গোড়া থেকে বলেছিলাম যে রূপসা সাহিত্য পত্রিকার নেপথ্যে যিনি কারিগর গীতা মুখোপাধ্যায়, ইন্দ্রাণীদের মা, এবং ইন্দ্রাণী যাঁর ছায়ায়, যাঁদের ছায়ায় আজ ইন্দ্রাণী ভট্টাচার্য, তিনি নিহার মুখোপাধ্যায়, ইন্দ্রাণীদের বাবা, গীতা মুখোপাধ্যায়, ইন্দ্রাণীদের মা। নিহার গীতা স্মৃতি সম্মান প্রতি বছর এই দিনে একজন প্রাপককে বেছে নেওয়া হয়, যার হাতে রূপসার পক্ষ থেকে তুলে দেওয়া হবে নিহার গীতা স্মৃতি সম্মান। এবছর শান্তিনিকেতনের অধ্যাপিকা বাসবিদি, তিনি এই প্রাপক, তুলে দেবেন শ্রমিক স্বপন ঘোষ। সুখবর পত্রিকার সম্পাদক শ্রী শ্রমিক স্বপন ঘোষ তুলে দিচ্ছেন বাসবিদির হাতে এই সম্মান। পদ্মবিভূষণ প্রভা আত্রের কাছে দীর্ঘ ৩৮ বছর বাসবিদি তালিম নিয়েছেন। Good evening, শুভ সন্ধ্যা। Anandi Communications and Gulgreen Central Coordination Committee presents an evening of musical montage celebrating the timeless works of Gurudev Rabindranath Tagore and Guru Gyanprakash Ghosh. So this certificate is presented in recognition of dedication to Mrs. Dr. Bashabi Mukherjee, sustained the discipline and distinguished contribution to Hindustani classical music. Trained over nearly 12 years in Kanpur under Pandit Kasinath Bodhas and Sri P.T. Srivastava. She further refined her artistry in Kolkata under Pandit A. Kanan from 1987 to 2004. She continued her musical journey in Mumbai under the eminent Kirana exponent Padma Vibhushan Dr. Prabha Atre, and has since 2003 received guidance from Pandit Vikas Khasalkar, particularly in the study of rare ragas. She has performed at several prestigious platforms in India and abroad, and her contributions have been recognized with honors such as Surmani in 1991, Sangeet Ratna in 2019, and Women Achiever 2025 awards. Namaskar. বাসবিদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমার ভীষণ খারাপ অবস্থা। শান্তিনিকেতন থেকে বেরোবার সময় ফ্রিজ থেকে বার করে আমি একটা বোল অফ টক দই এসিতে চড়া এসেছি প্লিজ কিছু মনে করবেন না, বাজে অবস্থা। আজকে আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ এই অ্যাওয়ার্ডটার জন্য, স্পেশালি দুজন খুব প্রিয় মানুষ, ইন্দ্রাণীজি এবং শঙ্করদার কাছ থেকে, যারা stars in their own right in this cultural sky of Bengal for the last maybe 5 decades, 5 decades. Correct me if I'm wrong. শান্তিনিকেতনে আমার আশা, আমার প্রবাস গত 30 বছর। সেই সূত্রে
গার্গী এবং ওর মতন আরও ট্যালেন্টেড অনেক লোকজনের সঙ্গে আমার আলাপ। আমি কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গীত ভবনে উদ্ভাবনা করা, যেটা আমার প্যাশন, সেটাকে আমার স্টুডেন্টসের মধ্যে শেয়ার করার যে সুযোগটা পেয়েছি, তার জন্যে আমি ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ। আমি অনেক ভালোবাসা, অনেক সম্মান আমার সিনিয়রে পেয়েছি। যে টাইমটা আমি ছিলাম দীর্ঘ 28টা বছর। আর আজকে this appears to be a culmination of the whole thing. Thank you for the recognition. নমস্কার। ধন্যবাদ জানাই বাসুবিদিকে। এবারে কিছু কথা বলতে অনুরোধ করি মান্যবর শ্রী শ্রমিক স্বপন ঘোষ মহাশয়কে। আজকে আমার কাছে খুব আনন্দের দিন। একটা কথা না বলে পারছি না। আজকে এই যে রূপসা পত্রিকা আসলে 50 বছর হয়ে গেছে। সম্ভবত 75 কি 76 থেকে শুরু হয় রূপসা পত্রিকা। আমি রূপসা পত্রিকার সঙ্গে জড়াই 77 সাল থেকে। সুতরাং রূপসা পত্রিকা 50 বছর হয়ে গেছে এবং আজকে রূপসা পত্রিকার সঙ্গে যারা জড়িত ছিলেন, যেমন আমি পেছনে দেখতে পাচ্ছি সুকমল ঘোষ, সে বসে আছে। আজকে তপনদা, শঙ্করদা, এদের সবাইকে নিয়ে আমাদের কিন্তু রূপসা পত্রিকা একটা গোষ্ঠী মানে যে গোষ্ঠীতে আমরা প্রাণ খুলে যে যার মতন সমস্ত কথাবার্তা বলতে পারতাম। তবে সত্যি কথা বলতে গেলে আজকে শঙ্করদাকে আমি কিন্তু প্রথম থেকে খুব ভেবেচিন্তে এড়িয়ে চলতাম, তার কারণ ওনার পাণ্ডিত্য আর আমার মতন তো একটা অকাট একটা ছেলে, তার সঙ্গে শঙ্করদা কী বা কথা বলবেন, পরবর্তীকালে জানি শঙ্করদা অন্য মানুষ। এই সঙ্গে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানে সবচেয়ে ভালো লাগলো আমার তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রহর শেষে রাঙা আলো আজকে সম্মান জানানো। কারণ এই অনুষ্ঠানের সঙ্গে এই উপন্যাসটার একটা সাংঘাতিক সাযুজ্য আছে। যখন এটা বাংলা স্টেটসম্যানের ধারাবাহিকভাবে বেরোচ্ছিল, তখন প্রত্যেক সপ্তাহে আমি পড়তাম শুধু উন্মুখ হয়ে যে তপনদা এরপর কোন দিকে মোচন দেবেন। কারণ একটা গানের শিল্পী এবং একজন চিত্রশিল্পী, শুধু তাই নয়, গান এবং চিত্র এই দুটোর এত সুন্দর অ্যাসিমিলেশন আমি কিন্তু আর কোনো উপন্যাসে পাইনি। এটা আপনারা পড়ে দেখবেন, তখনই দেখতে পাবেন যে এই অসাধারণ অ্যাসিমিলেশন। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে অযথা সময় নষ্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের এইবারে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার ওপরে আধারিত গীতি আলেখ্য শুরু হতে চলেছে, সে বিষয়ে কিছু বলুক। আর রবীন্দ্রনাথের অধ্যাত্মবোধ ও পরলোক চর্চা জীবনস্মৃতিতে নিশ্চয়ই আপনারা সকলেই পড়েছেন যে ঠাকুরবাড়িতে এরকম পরলোক চর্চার একটা ভালোই দেওয়াল ছিল। খুব ইন্টারেস্টিং একটা গীতি আলেখ্য, যেখানে অংশগ্রহণ করবেন ডক্টর সুরজিৎ রায়, সাগরময় ভট্টাচার্য, প্রদীপ দত্ত, ডাক্তার সৌম ভট্টাচার্য, শ্রীধারা গুপ্ত, স্বর্ণালী পাল, দেবলীনা ঘোষ ও ইন্দ্রাণী ভট্টাচার্য। ভাষ্য রাজীব ভট্টাচার্য, সুদীপ্তা মুখোপাধ্যায়। সংকলন, গ্রন্থনা ও পরিচালনা ইন্দ্রাণী ভট্টাচার্য। আমি সুদীপ্তাদিকে অনুরোধ করব আমাদের মানব অতিথিকে স্মারক, শাল এবং উপহার দিয়ে বরণ করে নেবার জন্য। একবারও ভাববেন না একটা এলোমেলো কেন। আপনাদের গোড়াতেই বলেছিলাম, ঘরের বাইরে ঘরোয়া অনুষ্ঠান। শ্রমিক স্বপনবাবু আসলে এত নিজের লোক, রূপসার এত ঘরের লোক, ওকে যে আলাদা করে আনুষ্ঠানিক সম্বর্ধনা দেওয়া দরকার, সেটা আমরা অনুষ্ঠান সূচির মধ্যে রাখিনি, কিন্তু দিতে তো আমাদের হবে। আপনারা অনুমতি করলে আমার এই প্রিয় দাদাকে আমি এটিকে বলি।
একটা কথা উল্লেখ করে আমরা মঞ্চ থেকে সরে যাব যে আমরাও যেহেতু আমি আর শুভদীপ এই ঘরেরই সদস্য, তাই আমরাও একটু মাঝে মধ্যে এলোমেলো থাকলেও থাকতে পারি, আপনারা মার্জনা করবেন নিজেও বলে। আসলে এলোমেলো থাকলেই মনে হয় ঘরোয়া বিষয়টা আরো বেশি করে ফুটে ওঠে। আমরা শুরু করতে চলেছি আজকের প্রথম অনুষ্ঠান, প্রথম সাংগীতিক আলেখ্য রবীন্দ্রনাথের অধ্যাত্মবোধ ও পরলোক চর্চা। শুরু করছি আজকে গীতি আলেখ্য রবীন্দ্রনাথ ঠাকুরের অধ্যাত্ম চর্চা, অধ্যাত্মবাদ এবং পরলোক চর্চা। আজকের আসরে রবীন্দ্রনাথের দুটি পরিচয়, যা সাধারণভাবে আপনাদের গোচরে নয়, সে চেষ্টা করব আমরা। বিশ্বকবি সারা পৃথিবীতে পূজিত, পরিচিত তার সঙ্গীতের জন্য। তার নোবেল পুরস্কার প্রাপ্তি আমরা জানি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। যদিও প্রথমত এবং প্রধানত এটি কবিতার সমাহার, কিন্তু গান তো তাই গীতাঞ্জলি থেকে বিস্তর। যে মূল্যবোধের পরিপ্রেক্ষিতে জীবনের সঙ্গে সঙ্গীতের তুলনা করা হয়, করা যায়, জীবন সম্বন্ধে সেই মূল্যবোধ তখন সম্ভব যখন ব্রহ্মচর্যের ভিত্তিতে সত্যনিষ্ঠ ও ভক্তি বিনম্র জীবন গড়ে ওঠে। জীবনের সঙ্গে শিল্পের সম্বন্ধ সূত্রকে সন্ধান করা যেমন কঠিন, তার চেয়ে কঠিন সঙ্গীতের সঙ্গে অধ্যাত্ম সাধনার নিবিড় সম্পর্ককে তলিয়ে দেখা। সঙ্গীত যখন তার সপ্তকের সরজে দীর্ঘায়িত স্থিতি লাভ করে, তখন যে কোনো রসিক শ্রোতার অন্তর স্বস্তির শ্বাস ফেলে। এটি ওঙ্কারের মধ্যে বিলীন হওয়ার নামান্তর। ওঙ্কার রূপ সরোজ থেকে জন্ম লাভ করে ত্রিসপ্তকে তার গতিবিধি ও লীলার পর আবার ওঙ্কারে এসে অন্তিম নিঃশ্বাস। এই তো আমাদের রাগ সঙ্গীতের প্রয়োগ রীতি। রবীন্দ্রনাথ বলছেন, অন্ধকারের মতো থামলো না কেন? তার কারণ গানের মধ্যে একটা তত্ত্ব আছে, যা সমগ্র বিশ্বের আত্মার মধ্যে আছে। কাজেই সে সেই ওমকে আশ্রয় করে থেকে তুমি আমাদের পিতা, তোমার
সত্তার সঙ্গে তুলনা করছেন বাদ্যযন্ত্রের। কি বলছেন শুনুন। আজ সকালে বসে বসে একটা নতুন গানের সুর দিচ্ছিল। ছন্দে ছন্দে গাইতে গাইতে শরীরের সমস্ত রক্তের মধ্যে একটা সঙ্গীতের মাদকতা প্রবেশ করতে থাকে। সমস্ত শরীর এবং সমস্ত মন আগাগোড়া একটা বাজনার যন্ত্রের মতো কম্পিত করে গুঞ্জরিত হয়ে উঠতে থাকে এবং সেই সুরের স্পন্দন আমার শরীর মন থেকে সমস্ত বাইরের জগতে সঞ্চারিত ব্যক্ত হয়ে বিশ্বের সঙ্গে আমার একটা সুর ও সম্মেলন স্থাপিত করে। বীণার তার যখন বাজতে থাকে তখন সেটা আচ্ছা দেখতে হয়। গানের সুরে সমস্ত জগৎকে সেই রকম বাষ্পময় এবং ঝঙ্কারপূর্ণ হয়ে ওঠে। সুরের উপর ভিত্তি করে যেমন সমগ্র সঙ্গীত রূপ লাভ করে, ঠিক তেমনি উপাসনার সুরের উপর ভিত্তি করে আমাদের সমগ্র জীবনটি গড়ে উঠুক, এই ছিল কবির লক্ষ্য। মিলন সম্পূর্ণ হলো আজি তোমার সঙ্গে, এ বিচ্ছেদ বেদনার নিবিড় বন্ধনে এসেছো একান্ত কাছে, ছাড়ি দেশকাল হৃদয়ে মিশায় গেছো ভাঙে অন্তরা।
শব্দগত বা ব্যুৎপত্তিগত অর্থ যাই হোক না কেন, ধ্বনি মাহাত্ম্যটাই কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ কি বলছেন শুনে। উপনিষদে আছে আত্মার লক্ষ্য গ্রন্থ, ওঙ্কারের ধ্বনিবেগ তাকে ধনুর মতো লক্ষ্যে পৌঁছে দেয়। এতে বলা হচ্ছে বাক্যের দ্বারা, যুক্তির দ্বারা ব্রহ্ম জানবার বিষয় নন, তিনি আপনার সঙ্গে একাত্ম হওয়ার বিষয়। এই উপলব্ধিতে ধ্বনি সহায়তা করে, শব্দার্থ করে না। প্রাচ্য এবং পাশ্চাত্যে যেসব জ্ঞানীগুণী মানুষেরা তাদের সঙ্গীত চিন্তা প্রকাশ করেছিলেন, তাদের মধ্যে আদিম সঙ্গীত তত্ত্বে সবচেয়ে বেশি অবদান যার, তার নাম হার্বার্ট স্পেন্সার। রবীন্দ্রনাথ এর মতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। স্পেন্সারের প্রবন্ধ প্রথম প্রকাশিত হয়েছিল 1857 অক্টোবরের সংস্করণে, ম্যাগাজিনের নাম ফ্রেশার্স ম্যাগাজিন। সে সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন, সঙ্গীত ও ভাব নামক প্রবন্ধ রচনার পর হার্বার্ট স্পেন্সারের রচনাবলী পাঠ করিতে করিতে লিখিলাম, দি অরিজিন অ্যান্ড ফাংশন অফ মিউজিক নামক প্রবন্ধে যে সকল মত অভিব্যক্ত হইয়াছে
তাহা আমার মতের সমর্থন করে এবং অনেক স্থলে এই উভয়ের কথা এক হইয়া গিয়াছে।
গাইছেন আর আপনারা যারা আসলে বসে শুনছেন, এর মধ্যে এক অচ্ছেদ্য সম্বন্ধ। গুণী গায়ক আনন্দের উপলব্ধি করেন, কিন্তু সেই আনন্দটা আপনাদের কাছে প্রকাশ করবার জন্য একটা ফর্ম দরকার হয়, সুর তালে বাঁধা একটা বন্দিশ, একটা কম্পোজিশন। সেইটা শুনে আপনাদের মনে একটা রসের সঞ্চার হয়, আপনাদের আনন্দ হয়। এই বিষয়টাই চতুরঙ্গ উপন্যাসে শচীশের জবানিতে রবীন্দ্রনাথ দিচ্ছেন রূপ অরূপ তত্ত্বের ব্যাখ্যা করতে। কি বলছেন শুনুন। গান যে করে সে আনন্দের দিক হইতে রাগিনীর দিকে যায়, গান যে শুনে সে রাগিনীর দিক হইতে আনন্দের দিকে যায়। একজন আসে মুক্তি হইতে বন্ধনে, আর একজন যায় বন্ধন হইতে মুক্তিতে। তবে তো দুই পক্ষে মিল হয়। ভাষার ক্ষেত্রে আমরা যেমন দেখি, বাংলা শব্দ ভাণ্ডার দেখুন, সংস্কৃত থেকে এসেছে তৎসম, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। রবীন্দ্র গানেও ঠিক তেমন করে রাগ সঙ্গীত থেকে ঢুকে পড়েছেন মিশ্র রাগ, দেশ্য রাগ, আবার কখনো কখনো পাশ্চাত্যের সুর। কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথেরই গান, রাগে তার পরিচয় হয়। এটি কাব্যধ্বনি, তাই বাণী প্রধান। শেষের দিকে গীতবিতানে গানগুলোকে রবীন্দ্রনাথ রাগ পরিচয় চিহ্নিতই করতে চান, তাই গীতবিতানের গানে আমরা দেখি রাগের নাম অনুযায়ী নয়, রাগ অনুযায়ী নয়, গানগুলো সাজানো আছে পর্যায়, প্রকৃতি, প্রেম, পূজা, আনুষ্ঠানিক, স্বদেশ, এইভাবে। যে গানেরই সুরের প্রভাব আসুক, যেখান থেকে ঋণ গ্রহণ করা হোক না কেন, শেষ পর্যন্ত তা
রবীন্দ্রনাথের গান। আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। এই গানটি সুরমূর্তিতে কাফিয়ে উক্তির কাছাকাছি, কিন্তু ভাবে মালহার। যে রবীন্দ্রনাথ গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পেরেছিলেন যে গায়করা সঙ্গীতকে যে আসন দেন, তিনি সঙ্গীতকে তার চেয়েও উপরে স্থান দেন। সেই রবীন্দ্রসঙ্গীত আজ মার্গসঙ্গীতের চেয়ে কোন অর্থে, কোন ব্যাকরণে কতখানি উচ্চ আসনের অধিকারী তার যথার্থ মূল্যায়ন করার দায়িত্ব আজকে রবীন্দ্রসঙ্গীত চর্চা যারা করেন তাদের। বলার অপেক্ষা রাখে না যে তার যে কোনো গান, তা সে যে চলনেরই হোক, ধ্রুপদ, ধামার, খেয়াল, টপ্পা, এসব গৌণ। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীতই মুখ্য,
একটা বাদ্যযন্ত্রের তারগুলোকে যদি খুব ভালো করে টিউন করা হয়, টান টান করে বাঁধা হয়, সামান্য ছোঁয়া দিলেই সুরের ঝঙ্কার ওঠে। ঠিক তেমনি রবীন্দ্রনাথের মন সূক্ষ্ম তারে বাঁধা। তিনি সব কিছুতে সুর খোঁজেন, স্বপ্নেও তিনি সুর দেখেন। ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ককেও তিনি সুর দিয়েই চিহ্নিত করছেন। বলছেন, ভক্ত যেন শ্রোতা আর ঈশ্বর যেন গায়ক। সেই চতুরঙ্গ উপন্যাসে ফিরব। শচীশ কি বলছেন শুনুন। তিনি যে গাহিতেছেন আর আমরা যে শুনিতেছি, তিনি বাঁধিতে বাঁধিতে শোনান আর আমরা খুলিতে খুলিতে শুনি। বেড়ায় হৃদয়
আকাশ পানে কেন না তাকায় ধরা সে আধারে কেন কালিয়া বেড়ায় হৃদয় আকাশ পানে কেন না তাকায় ধ্রুব যদি সে নয়ন যাবে সে অনুক্ষণ ধ্রুব যদি সে নয়ন যাবে সে অনুক্ষণ সংসারের মেঘে বুঝি বৃষ্টি ঢেকেছে অনিমেষ আখি সে দেখেছে অনিমেষ আখি সে লন্ডনের হার্বার্ট স্পেন্সারের বক্তব্য ছিল, গান যখন আমরা গাই বা শুনি ঠিক তখনই যে আনন্দের অনুভূতিটা হয় সেটাই শেষ কথা না। গানের যখন চর্চা হয়, অনুশীলন, রেওয়াজ, তখনও তা আমাদের অনুভূতির উন্নয়ন সাধন করে। কবিগুরু কি বলছেন? তিনি দেখলেন তার নিজস্ব চিন্তাধারা একেবারে স্পেন্সারের চিন্তাধারারই অনুসারী। তিনি যেন স্পেন্সারের সঙ্গে প্রায় সমস্যারে বললেন, সুখ দুঃখ প্রভৃতি উত্তেজনায় আমাদের কণ্ঠস্বরের যে সকল পরিবর্তন হয়, সঙ্গীতে তাহারই চূড়ান্ত হয় মাত্র। কবিগুরুর সঙ্গীত চিন্তা, অধ্যাত্মবাদ উভয়ের উপরে প্রভাব ফেলেছে। সেভাবে বলতে গেলে বলা যায় তিনি সঙ্গীত দর্শনের তথা অধ্যাত্মবাদের সৌন্দর্য দর্শনের একেবারে সবটুকু তার নিজের চেতনার সঙ্গে একাকার করে রেখেছেন। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি,
রবীন্দ্রনাথের অধ্যাত্মবাদের মূলতম কথা। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। সুখে তো ঈশ্বর আছেনই, দুঃখে আরো বেশি করে আছেন। তিনি কখনো ছেড়ে যান না, আমরা অভিমান করি মাত্র। সারা জীবন তার এই দর্শন, এই ঈশ্বর ভাবনা আমাদের আজও ভাবাচ্ছে। এবার আলোকপাত করবো আরেকটা অন্য ভারী ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে প্ল্যানচেট, রবীন্দ্রনাথের পরলোক চর্চা। সারা জীবনে তিনি এত সম্মান পেয়েছেন, নোবেল পুরস্কার থেকে শুরু করে কি নয়, কিন্তু দুঃখ তো কিছু কম পাননি, আঘাত তো তার কম আসেনি। দেখেছেন মৃত্যুর মিছিল কত সমালোচনা ভোগ করতে হয়েছে। শোনা যায় তার এই বিস্তৃত জীবনে তিনি যাদের হারিয়েছেন, হারিয়ে শোক পেয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন মানসিকভাবে, প্ল্যানচেটের মাধ্যমে তিনি তাদের ফিরে পাওয়ার চেষ্টা করেছেন। মিডিয়ামের সাহায্যে তার প্রিয়জনের সঙ্গে কথাবার্তা চালিয়েছেন, সংযোগ রেখেছেন বারবার। যুক্তিবাদী রবীন্দ্রনাথ কি তাহলে প্ল্যানচেট বা মিডিয়াম বিশ্বাস করতেন? এ বিষয়ে তার মতামত একেবারে স্পষ্ট। 1939 সালে কথা প্রসঙ্গে মৈত্রী দেবীকে তিনি বলছেন, যা সিস্টেম্যাটিক্যালি প্রুভ হবে না তাতেই অবিশ্বাস। কটা বিষয় প্রমাণ হয়েছে সংসারে। তাছাড়া এমন কিছু থাকা খুবই সম্ভব যা প্রমাণ হয়নি, হতে পারে না, কারণ তা সব মানুষের জ্ঞানের গম্য নয়। मरन तो आओ रे
সময় কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন যে মিডিয়াম যা লেখেন প্ল্যানচেটের সময় হতে পারে সেগুলো কবির নিজেরই মনের অবচেতন ভাবের প্রকাশ। মিডিয়াম বা প্ল্যানচেট, বিদেহী আত্মা ইত্যাদি নিয়ে রবীন্দ্রনাথের মতামত কিন্তু একেবারে স্পষ্ট। আসলে কবির অপরিসীম কৌতূহলই তাকে নিয়ে গেছে পরলোক চর্চায়। 1929 সালের 9 নভেম্বর জোড়াসাঁকো থেকে রানী মহলানবিশকে চিঠিতে লিখছেন, বিশেষ উল্লেখযোগ্য, শুনুন। ভুলা তারপর আরেকদিন এসে পেন্সিল ধরেছিল। এই দিনও ভাববার মতো অনেক লেখা বেরিয়েছে। সমী এসেছিল, অন্য অনেক কথার মধ্যে সে বলল শান্তিনিকেতনের ধ্রুবকে আমার মনে পড়ে। হ্যাঁ, ধ্রুব এক ছাত্র ছিল। বেলা ধ্রুবকে খুব স্নেহ করত। তার কথা সমী মনে পড়বে এটা সঙ্গত, কিন্তু ভুলার হাত থেকে কথা বের হলো কি করে? এই বুলা হচ্ছেন রবীন্দ্রনাথের বন্ধু, কাব্যগ্রন্থাবলীর সম্পাদক মোহিত চন্দ্র সেন মহাশয়ের কন্যা। ডাকনাম বুলা, ভালো নাম উমা। বুলার হাতে থাকতো খাতা আর পেন্সিল। বুলা প্রায়শই রবীন্দ্রনাথের প্ল্যানচেটে মিডিয়ামের কাজ করতেন। সনে রবীন্দ্রনাথের একান্ত সচিব ছিলেন ডক্টর অমিয়চন্দ্র চক্রবর্তী। রবীন্দ্রনাথের এই পরলোক চর্চার অন্যতম লিপিকার এই ডক্টর অমিয়চন্দ্র চক্রবর্তী। আরেকজনও ছিলেন মোহনলাল গঙ্গোপাধ্যায়। এই ডক্টর অমিয়চন্দ্র চক্রবর্তী নিজে কিন্তু পরলোক তত্ত্বে আদৌ বিশ্বাসী ছিলেন না। নিউ ইয়র্কের নিউপোর্ট স্টেট ইউনিভার্সিটি কলেজে তিনি তখন অধ্যাপক।
সেখান থেকে পরিষ্কার এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রবীন্দ্রনাথের পরলোক চর্চা হলো মহাপৌরুষের ছেলে মানুষের অস্বীকৃতিকেই অন্যভাবে প্রকাশ করার চেষ্টা। তিনি নিজেই যা গ্রহণ করেননি তা যেন অতিশয়োক্তি দ্বারা ভুল বুঝতে চেয়েছেন। তার মনের স্বল্প দ্বিধাকে উপলক্ষ করে নেতিবাচক প্রশ্ন জানিয়েছিলেন অমিয় চক্রবর্তী। এত বড় আশ্চর্য ঘটনা ভাবতেই পারি না। উত্তরে রবীন্দ্রনাথ বলেছেন, ঠাকুর পরিবারের সবই সম্ভব। উল্টে জোর দিয়ে তিনি তর্ক জুড়েছেন, এই কিন্তু আসল নয়। সঙ্গে সঙ্গে উত্তরও পেয়েছেন। কি করে জানলেন? তিমির বিধাবরী কাটে কেমনি জীর্ণ ভবনে শূন্য জীবনে হৃদয় শুকাইল প্রেম বিহনে তিমির বিধাবরী কাটে কেমনি জীর্ণ ভবনে শূন্য জীবনে হৃদয় শুকাইল প্রেম বিহনে তিমির বিধাবরী কাটে কেমনি। গহন আধার হবে পুলকে পূর্ণ হবে ওহে আনন্দময় তোমার বীণা রবে। গহন আধার হবে পুলকে পূর্ণ হবে ওহে আনন্দময় তোমার বীণা রবে। বসিবে পরাণে তব সুগন্ধ বসন্ত পবনে তিমির বিধাবরী কাটে কেমনি জীর্ণ ভবনে শূন্য জীবনে হৃদয় শুকাইল প্রেম বিহনে তিমির বিধাবরী কাটে কেমনি। গহন আধার কবে পুলকে পূর্ণ হবে ওহে আনন্দময় তোমার বীণা রবে। গহন আধার কবে পুলকে পূর্ণ হবে ওহে আনন্দময় তোমার বীণা রবে। বসিবে পরাণে তব সুগন্ধ বসন্ত পবনে তিমির বিধাবরী কাটে কেমনি জীর্ণ ভবনে শূন্য জীবনে হৃদয় শুকাইল প্রেম বিহনে তিমির বিধাবরী কাটে কেমনি তিমির বিধাবরী। হেমন্তের ম্লান সন্ধ্যায় শান্তিনিকেতনের উদয়ন বাড়ির একটি ঘরে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অশরীরী আত্মা উপস্থিত হয়েছিলেন কনিষ্ঠ ভ্রাতার আহ্বানে। এসেছিলেন বিভিন্ন সময় বিশ্বকবির আরো অনেক আপনজন, জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতা, কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ, ছোট বউ মৃণালিনী, নতুন বৌঠান কাদম্বরী,
অজিত চক্রবর্তী, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায়, সতীশ রায়, মণিলাল গঙ্গোপাধ্যায়, সন্তোষ মজুমদার, অসংখ্য বিদেহী আত্মা। যদি জানে তবু মঙ্গল আলো যদি জানে তবে তাই হোক, তবে তাই হোক। যদি জানে তবু মঙ্গল আলোক যদি জানে তবে তাই হোক, তবে তাই মৃত্যু যদি কাছে আনে অমৃত তবে তাই হোক, তবে তাই হোক। মৃত্যু যদি কাছে আনে অমৃত তবে তাই হোক, তবে তাই প্রদীপে পাব চলে যদি মম দোষ তবে পূজার প্রদীপে পাব চলে যদি মম দোষ তবে অশ্রু আঁকি পরে যদি ওঠে তব স্নেহ তবে তাই হোক, তবে তাই হোক। অশ্রু আঁকি পরে যদি ভুলে ওঠে তবে
পরলোক তত্ত্বে বিশ্বাসী বৈজ্ঞানিক স্যার অলিভার লজের সঙ্গেও রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয়েছিল। মৃত আত্মার সঙ্গে ভাবের আদান প্রদান, প্ল্যানচেট ইত্যাদিতে তাঁর বিশ্বাস স্যার লজ নানা প্রমাণ সহযোগে লিখেছিলেন। 1928 সালের স্ট্র্যাফোর্ডশায়ার সেন্টিনেল কাগজে উভয়ের সাক্ষাতের উল্লেখ আছে। এছাড়া 1920 সালে ওয়াশিংটন নামক কাগজেও এডিসনের মেশিন বলে একটি যন্ত্রের খবর পাওয়া যাচ্ছে। ওই যন্ত্র মৃত্যুর পর সত্তার অস্তিত্ব নির্মাণ করতে সক্ষম হবে, এই ছিল বিষয়। মার্জারি রেক্স নামে এক মহিলা কবিকে প্রশ্ন করেন এই মেশিন সম্বন্ধে তার মতামত কি। কবি বলেন, এই যন্ত্র দিয়ে যন্ত্রের রূপকার বোঝবার চেষ্টা করেছেন ব্যক্তি সত্তার মৃত্যুর পরেও অস্তিত্ব থাকে না, কিন্তু আমরা এই রূপটিকে কখনোই স্থির করতে পারবো না যে মৃত কোনো অবিনাশী সত্তার আমাদের তৈরি কোনো যন্ত্রে সাড়া দেওয়ার উপায় বা ইচ্ছা থাকবে কিনা। ধরা যাক মেশিনে সেই সত্তার কাছে কোনো খবর পৌঁছতে পারলো না, তাহলে তার অস্তিত্ব অপ্রমাণ হয়ে যাবে না। না বাঁচাবে আমার যদি তবে না বাঁচাবে আমার যদি তবে কিসের তরে এই চলন ভরে কাঁপে ধরা জীবন টাকা মেতেছ যে মরণ মহোৎসবে না বাঁচাবে আমায় যদি যদি না বাহিরায় হবে এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুট মনি ব্যথার খনি যোগাবে
রবীন্দ্রনাথের এই পরলোক বিষয়ে আলোচনা, মিডিয়াম সম্পর্কে তার বিশ্বাস, এসব পাশাপাশি রাখলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মানুষটাকে বুঝতে একটু সুবিধে হবে। নয়তো এমন মনে হতেই পারে তিনি হয়তো প্রেত তত্ত্বে বিশ্বাসী, জীবন বিমুখ, একেবারে অধ্যাত্মবাদী একজন মানুষ। সে ধারণা কিন্তু ভুল। মিডিয়ামের সাহায্যে যে কথা তিনি বলেছেন আত্মাদের সঙ্গে, তাতে তিনি ব্যক্তিগত অনুসন্ধির চাষে অসীম অনন্তে পরিব্যাপ্ত পরজীবনের রহস্য জানবার আগ্রহ বেশি প্রকাশ করেছেন। বিশ্বাস করেছেন মৃত্যুর পরেও নতুন জগৎ আছে। অন্তর তর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই। অন্তর তর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই। থাকিলে তাহার সঙ্গে পাপ তাপ দূরে যায়। অন্তর তর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই। থাকিলে তাহার সঙ্গে পাপ তাপ দূরে যায়। অন্তর তর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই। হৃদয়ের প্রিয় ধন তার সমান কে। হৃদয়ের প্রিয় ধন তার সমান কে। সেই সৎভাবিনী সুখ শান্তি দিবে কে তোমায়। অন্তর তর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই। ধন জন জীবন সব তারি করুণা। তার করুণা মুখে বলা নাহি যায়, মুখে বলা নাহি যায়। ধন জন জীবন সব তারি করুণা। তার করুণা মুখে বলা নাহি যায়, মুখে বলা নাহি যায়। এত যার করুণা তারে কি ভুলিবে। এত যার করুণা তারে কি ভুলিবে। তারে ছাড়ি ভব সাগরে প্রাণ কোথায়। অন্তর তর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই। থাকিলে তাহার সঙ্গে পাপ তাপ দূরে যায়। অন্তর তর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই। অন্তর তর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই। জীবন আর মৃত্যু পাশাপাশি দুটি ঘর, যেন মাঝখানে শুধু একটু দরজা। কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়, জয় অজানার জয়। মৃত্যুর পরেও নতুন জগৎ আছে, এই ছিল রবীন্দ্রনাথের মৃত্যু দর্শন। এত কথা বলার পরেও কিন্তু স্বীকার করতেই হবে 1929 সালে যখন তিনি তার বন্ধু মোহিত সেনের কন্যা উমা বা বুলাকে প্ল্যানচেটের মিডিয়াম হিসেবে পেলেন, তখন তার অনেক ভাবনার পরিবর্তন হয়েছে। এতদিন পর্যন্ত
তিনি মিডিয়াম ব্যবহার করেননি, এই প্রথম শুরু, এবং তার পারলৌকিক চিন্তায় যথেষ্ট পরিবর্তন এসেছে। 6ই নভেম্বর রানী মোহনার বিষকে চিঠিতে লিখছেন রবীন্দ্রনাথ। সেদিন ভোলা এসেছিল, হঠাৎ কথা থেকে প্রকাশ পেল তার হাতে প্রতাপটা ভর করে, পেন্সিল চালিয়ে কথা তুলতে পারে। বলা বাহুল্য, শুনে মনে মনে হাসলুম। বলুন দেখা যাক। প্রথমে নাম বেরোলো মণিলাল গাঙ্গুলি। তার কথাগুলোর ভাষা এবং ভঙ্গির বিশেষত্ব আছে। উত্তরগুলো দেখে শুনে মনে হয় যেন সেই কথা বলছে। প্রথমে সন্দেহ, পরে বিশ্বাস। এই বিশ্বাস ক্রমশ পোক্ত হয়েছে বারংবার মিডিয়ামের মাধ্যমে আরো প্রিয়জনের আনাগোনা আর কথাবার্তার রকম দেখে। এই মিডিয়াম সম্পর্কে কেউ সন্দেহ প্রকাশ করলে তিনি রাগই করতেন, বলতেন নূতনকে জানার আগ্রহ কেন হবে না, জানতে দোষ কি। প্রসঙ্গত বলি, শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র হিতেন্দ্রনাথ নন্দীকে লেখা এক চিঠির কিছু পড়ে কি মনে হয় দেখুন, শুনুন। মৃত্যু, দুঃখ, পাপ প্রভৃতি কতগুলো জিনিস আছে যার সম্বন্ধে প্রশ্নের অন্ত নেই। তার শেষ জবাব দিতে পারি এমন শক্তি আমাদের কারো দেখি নেই। কিন্তু তাই বলে যদি এই প্রশ্ন করে তাহলে যে প্রাণ আমাদের গোচর থেকে সরে যায় তার হয় কি? তবে সাফ জবাব দেওয়া উচিত, জানি না। যারা বলে জানি এবং পরলোকের ভূ বৃত্তান্ত ম্যাপে এঁকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের কথা আমি এক বর্ণ বিশ্বাস করিনি। অপেক্ষা করে থাকা ভালো, যখন জানবার সময় আসবে তখন সব জানা যাবে। জলধারার কলস্বরে সন্ধ্যা গগন আকুল করে, ওরে ডাকে আমার পথের পরে সেই ধ্বনিতে। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া। যাও রে অনন্ত ধারে মোহমায়া
আমাদের প্রথম পর্ব রবীন্দ্রনাথ, তার অধ্যাত্মবাদ এবং পরলোক চর্চা, এই গীতিনাট্য এখানে শেষ হলো। তাকে শ্রদ্ধা জানালাম এই পর্বে। পরবর্তী পর্বে গুরু জ্ঞান প্রকাশ ঘোষ, যিনি আমাদের বাংলা গানের প্রধান অন্যতম একজন, সেই সূত্রে এখন বিভিন্ন রকম বাংলা গান শুনতে পাবেন এবং অনেক শিল্পী এসেছেন। আমরা এখন মঞ্চ ছেড়ে দিচ্ছি, তাদের আবাহন করছি। ধন্যবাদ। প্রসঙ্গক্রমে আপনাদের জানাই, এই যে রবীন্দ্রনাথের অধ্যাত্মবাদ এবং পরলোক চর্চা বিষয়ে যা কিছু তথ্য আপনারা আজ শুনলেন, সবটুকুরই সংকলন, গ্রন্থনা এবং গোটা অনুষ্ঠানের পরিচালনায় ইন্দ্রাণী ভট্টাচার্য। আমি আরেকটা সংযোজন করি, এখানে একটা ছোট্ট বই মানে আছে, কিছু বই আছে সামনে। আমাদের কিছু পাবলিশার এসছেন, তারা এই বইগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান ঠিক সামনে আছে, আপনারা নিতে পারেন এবং এই বইগুলি আপনারা পড়লে সত্যি আপনাদের ভালো লাগবে। আর এর বেশি আর কিছু বলছি না, আপনারা নিজেরা এসে দেখে নিন। ধন্যবাদ। আমি মাইকের বাইরে অমাইক হয়ে একটি কথা বলি, যে বইগুলো রয়েছে তার মধ্যে ইন্দ্রাণী ভট্টাচার্যের লেখা একটিও বই আছে, ছিন্ন পাতার সাজাই তরণী। হয়তো অনেকে পড়েছেন ইতিমধ্যে। আপনাদের শুধু একটু বলি, যতই আপনাদের পাড়ার মানুষ, ঘরের কাছাকাছি থাকা মানুষ হন, সাধারণভাবে স্বাভাবিকভাবে মানুষের একটু সেলিব্রিটি যারা, তাদের জীবন জানতে ইচ্ছে করে। এই তো মাসুমাঙা মাথা নেড়েছেন, সত্যি সত্যি ইচ্ছে করে। ঘটনাটা হচ্ছে, এই ছিন্ন পাতার সাজাই তরণী এটা শুধুমাত্র একটা সেলিব্রিটি জীবন জানা নয়, এটা একটা সময়ের দলিল। ইন্দ্রাণী ভট্টাচার্য যেখানে জন্মেছেন, যেভাবে বড় হয়েছেন, যাদের মাঝখানে বড় হয়েছেন, যাদের যাদের পেয়েছেন, তাদের কথা আমরা শুধু গল্পে শুনি। আর এত চমৎকার গল্পের মতন করে লেখা, পড়তে পড়তে একটা সময়কে, সেই সময়ের মানুষ কিভাবে ভাবতেন, কেমন ছিল তাদের মূল্যবোধ, কেমন ছিল সাংস্কৃতিক প্রেক্ষাপট, সবটুকু পাওয়া যাবে। আমি এটা বিজ্ঞাপন করছি না, পড়লে ভালো লাগবে, আমার লেগেছে, সেটাই শুধু বিনিময় করলাম। নমস্কার। আমরা এবার অনুষ্ঠানের পরবর্তী পর্বে চলে যাব। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি নিবেদনের জন্য শ্রীমতী অন্তরা দাসকে। মঞ্চে এই মুহূর্তে আবৃত্তিতে অন্তরা দাস। তারপরে অনেক শিল্পী আছেন, তাদের কণ্ঠে আমরা নানা স্বাদের গান শুনব। তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। যখন তোমার পেলাম দেখা, অন্ধকারে একা একা ফিরতে ছিলে বিজন গভীর বন। ইচ্ছে ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে, নাই বা তোমার থাকলো প্রয়োজন। কবিগুরুকে ঘিরে যে অনুষ্ঠান, কাল ছিল তার জন্মদিন। সেই অনুভবে রবীন্দ্রনাথকে প্রতিদিন আমরা আমাদের মাঝে পাই। একেবারে ছোটবেলা থেকে একেবারে জীবনের শেষ পর্যায় অবধি তিনি আমাদের সঙ্গে বেঁধে বেঁধে থাকেন। তাই তাকে নিয়ে লেখা একটি কবিতা আপনাদেরকে শোনাই, শুধু তোমার জন্য। ছেলেবেলায় প্রথম যখন বাংলা পড়তে শেখা, সহজ পাঠির ছড়ার ভিড়ে তোমার সঙ্গে দেখা। কিশোরয়ের সবুজ পাতার যখন পেলাম ডাক, তখন আমার ঠাকুর পুজো 25শে বৈশাখ। খেলার ছলে তোমার মতো দিদিমণি সাজি, রেডিংগুলো ছাত্র আমার একেবারে বাজি। পড়া টড়া নেই যে বালাই, খালি বকম বকম। বেতের ঘায়ও হয় না সোজা, এমনি তাদের রকম। তোমার থেকেই ধার করে তাই গল্প বলি রোজ, পক্ষীরাজির ঘোড়ায় চেপে রাজার বাড়ির খোঁজ। তখন আমি বীর পুরুষ তো, বাবার মতো বড়। রঘু ডাকাত আমার দেখে ভয় জড়সড়। সারাটা দিন দুষ্টুমি আর লুকোচুরি খেলা, রাতের বেলা মায়ের কোলে গল্প শোনার পালা। মধুমাছির নৌকো বেয়ে ছেলেবেলা পার, কিশোর বেলার রঙিন খেলার জুড়ি মেলা ভার।
মনের কোণে মেলছে ডানা, স্বপ্ন কত রঙিন, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন। রঙিন নেশায় দুর্জয়কে করতে হবে জয়, রক্ষা নয় বিপদে আমি না যেন করি ভয়। বছরগুলো পার হয়ে যায়, এগিয়ে চলি সামনে, তোমার লেখায় রসদ পাই, প্রেরণা পাই জীবনে। রেলগাড়ির সেই কামরায় প্রথম যখন দেখা, তোমার হাতে গীতবিতান, সামনে খোলা পাতা। মনির কোণে সঙ্গপনে খুঁজেছিলেম যারে, সেই তো তুমি দাঁড়িয়ে আছো গানের ওপারে। প্রথম পেলাম তোমার লেখায় ভালোবাসার খোঁজ, দু চোখ জুড়ে নতুন নতুন স্বপ্ন আঁকি রোজ। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন তুমি, মনের ব্যথার সঙ্গী তুমি, ওগো অন্তর্যামী। জানি তোমার অনেক আছে ভাড়ার পরিপূর্ণ, তবুও এই কবিতাখানি শুধু তোমার জন্য, তবুও এই কবিতাখানি শুধু তোমার জন্য। নমস্কার। অন্তরাকে ধন্যবাদ, বরাবরের মতো আমাদের মুগ্ধ করলো। আমি বললাম যে একটু আগেই নানার সাদের গান আমরা শুনবো, তার অপেক্ষায় আছি। প্রথমেই মঞ্চে ডেকে নেব ডাক্তার অমিতাভ চন্দ্রকে। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। এতক্ষণ আপনারা গুরুদেবের কিছু কর্মকাণ্ডের কথা শুনলেন। গুরুদেবের গান যিনি আমাদের প্রতি ঘরে ঘরে নিয়ে গেছেন, তারও আজকে জন্মদিন, পঙ্কজ কুমার মল্লিক। তো আমি এমন একটা পরিবেশনা করছি যেখানে গুরুদেবও আছেন, পঙ্কজ কুমার মল্লিকও আছেন। 17 বছরের প্রায় কিশোর পঙ্কজ মল্লিক তখন রবীন্দ্রনাথের কবিতা থেকে সুর করে করে বিভিন্ন জায়গায় গাইছেন। খবরটা পৌঁছল ঠাকুর বাড়িতে, ডাক পড়ল প্রায় কিশোর পঙ্কজ মল্লিকের। পঙ্কজ মল্লিক বলছেন, বিরাট একটা ঘরে গিয়ে বসে দেখি ফরাস পাতা, একজন ঋষিতুল্য ব্যক্তি ডেস্কের ওপর বসে এক মনে কি যেন লিখছেন, অনেক পেন্সিল ছড়ানো, প্রায় ধ্যানস্থ তিনি। আমি যেতেই কিছু লোক চলে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে বললেন পিয়ানোতে বসতে। যে কবিতায় আমি শেষ খেয়া কবিতায় শুরু করেছি সেটা গাইতে। আমার তখন শরীর ঘেমে নিয়ে একাকার। আমি গাইব কি, কোনোভাবে অর্গানে গাইলাম। সেই ঋষিতুল্য ব্যক্তি চোখ বন্ধ করে শুনছেন, কোনো সারা শব্দ নেই। গান শেষ হলো, তারপরেও কোনো কথা নেই। আমি ভীষণ ভয় পেয়ে এক ছুট্টে পালিয়ে গেলাম সোজা দ্বারকানাথ ঠাকুরের গলিতে। কাট 2, 1937 সাল ভারতের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সারা ভারত তখন উত্তাল। প্রাদেশিক নির্বাচন হচ্ছে সারা দেশে। প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসু বিদেশ থেকে সবে ঘরে ফিরেছেন। প্রমথেশ বড়ুয়া একটি ছবি তৈরি করছেন, বিয়োগান্তক প্রেমের কাহিনী। সেখানে নায়ক নায়িকা বিচ্ছেদ হয়ে যাচ্ছে। সেই কাহিনী, সেই গল্পে প্রমথেশ বড়ুয়া ঠিক করলেন যে কিছু রবীন্দ্রনাথের গান রাখবেন। তিনি পাঠালেন সেই এখন তরুণ পঙ্কজ মল্লিককে। পঙ্কজ মল্লিক গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব দেখেই চিনেছেন। বললেন যে বহু বছর আগে তুমি এসেছিলে, তুমি তো ভালোই গিয়েছিলে, তুমি পালালে কেন সেদিন? তিনি অনুমতি দিলেন 4টি গানের। দিনের শেষে ঘুমের দেশে, তার বিদায় বেলা, আজ সবার সাথে রং মেলাতে হবে, এবং আমি কানতে বেরোই। নামকরণটিও গুরুদেব করলেন। বললেন যে এখানে নায়ক নায়িকা যেন কিসের মুক্তি খুঁজছে, তাই ছবির নাম হলো মুক্তি। দিনের শেষে ঘুমের দেশে ব্যবহৃত হলো গানটা ছবিতে। এর অনেক বছর বাদে, 35 বছর বাদে, 35-36 বছর বাদে হেমন্ত মুখোপাধ্যায় ব্যবহার করলেন তার পরিচালিত ছবি অনিন্দিতাতে। পরে অবশ্য কিশোর কুমার রেকর্ড করেছিলেন গানটি।